সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে। একদিকে যেমন অপার সৌন্দর্য, শ্বাসমূলের জঙ্গল, তেমনি অন্যদিকে কিন্তু পদে পদে বিপদ। এখানকার ম্যানগ্রোভ অরণ্যে বাঘ আর মানুষের জীবনটা যেন একই সুতোয় বাঁধা। আজ আমরা ঠিক সেই জটিল সম্পর্কের গভীরে ডুব দেব, যেখানে লোকবিশ্বাস, কঠিন বাস্তবতা আর টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প মিলেমিশে একাকার হয়ে গেছে। এই কথাটা আমরা সবাই শুনেছি, তাই না? জলে কুমির, ডাঙ্গায় বাঘ। সুন্দরবনের মানুষের জীবনের সারমর্মটাই যেন লুকিয়ে আছে এই একটা লাইনে। এর মানে হল, বিপদ পিছু ছাড়ে না। আপনি জলেই যান বা জঙ্গলেই যান, বিপদ আপনার সঙ্গী। এখানে বেঁচে থাকাটাই আসলে একটা প্রতিদিনের যুদ্ধ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এই বিশাল বনভূমি আসলে এক জীবন্ত বদ্বীপ। মানে এখানটার ভূখণ্ডটা স্থির না। জল আর স্থলের সীমারেখাটা ওটা রোজ বদলাতে থাকে। আর এই বদলের মধ্যেই প্রতিটা খাড়িতে, প্রতিটা জঙ্গলের বাঁকে যেন বিপদ ওঁত পেতে থাকে। তো এইরকম একটা জায়গায় মানুষের জীবন কেমন হতে পারে? চলুন এবার ফেরা যাক সেই মানুষগুলোর গল্পের দিকে। সেই সব সম্প্রদায়ের কথা যাদের জীবন আর জীবিকা দুটোই পুরোপুরি এই জঙ্গলের সম্পদের ওপর নির্ভরশীল। এদেরকে স্থানীয় ভাষায় বলা হয় জঙ্গল করার লোক। যেমন মৌলে, যারা মধু সংগ্রহ করেন, বাউলে, যারা কাঠ কাটেন, আর জেলেরা, যারা মাছ ধরেন। এই মানুষগুলো নিজেদের জীবন বাজি রেখে প্রতিদিন ম্যানগ্রোভের গভীরে যান। এটা তাদের কাছে শুধু একটা কাজ না, এটা তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। আর যেখানে এত বিপদ, সেখানেই তো বিশ্বাসের জন্ম হয়। সুন্দরবনের সবচেয়ে অনন্য সংস্কৃতিগুলোর একটা হলো বনবিবির পুজো। উনি বনের দেবী। সবচেয়ে অবাক করা বিষয় হল, হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই তাকে সমানভাবে শ্রদ্ধা করে। তিনি যেন এই অঞ্চলের মানুষের সাঝা সংস্কৃতির এক প্রতীক, যিনি জঙ্গল আর গ্রামের মধ্যে একটা অদৃশ্য বাঁধন তৈরি করে রেখেছেন। এই ছবি দুটো দেখুন, কি দারুণ ব্যাপার, তাই না? একদিকে যেমন সাধারণ মানুষের ঘরের কোণে বনবিবির ছোট্ট মূর্তি পুজো করা হচ্ছে, তেমনি অন্যদিকে পর্যটকদের জন্য তৈরি হয়েছে বিশাল মন্দির। লোকবিশ্বাস আর প্রাতিষ্ঠানিক ধর্ম কিভাবে এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে, এটা তারই প্রমাণ। কিন্তু গল্পের মোড়টা এখানেই ঘুরে যায় যখন বনবিবির সুরক্ষা বলয় ভেদ করে জঙ্গলে বাঘের আক্রমণে কোনো পুরুষের মৃত্যু হয়, তখন তার বিধবা স্ত্রীর জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। স্বামী খেগো, আক্ষরিক অর্থ যে তার স্বামীকে খায়। কি ভয়ঙ্কর একটা শব্দ, তাই না? বাঘের আক্রমণে স্বামীহারা মহিলাদের কপালে এই বিশেষণটাই জুটে যায়। সমাজের গভীরে বাসা বেঁধে থাকা কুসংস্কারের কারণে লোকে মনে করে ওই মহিলার ভাগ্যেই দোষ ছিল, আর সেই কারণেই তার স্বামীর এমন অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ফলে তাকে একঘরে করে দেওয়া হয়। সুন্দরবনের এক বিধবার এই কথাটা শুনুন। লোকে আমাদের অপয়া বলে, যেন এটা আমাদের হাতে ছিল। এই একটা কথাই যেন ওই মহিলাদের সমস্ত যন্ত্রণা আর কষ্টকে তুলে ধরে। এই একটা কলঙ্ক তাদের জীবন থেকে সামাজিক সম্মান, মেলামেশার অধিকার সবকিছু এক মুহূর্তে কেড়ে নেয়। কিন্তু প্রশ্ন হল, মানুষ আর বাঘের মধ্যে এই যে ভয়াবহ সংঘাত, এটা কি আজকের? না, এর শিকড় আসলে বহু পুরনো, যা আজকের পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। চলুন একটু ইতিহাসের দিকে তাকানো যায়। দেখুন, ঔপনিবেশিক আমলে ছবিটা ছিল একদম অন্যরকম। তখন জঙ্গল সাফ করে চাষের জমি বাড়ানো হচ্ছিল, আর বাঘকে দেখা হতো একটা উপদ্রব হিসেবে। কিন্তু ১৯৭৩ সালে যখন প্রজেক্ট টাইগার শুরু হলো, তখন বাঘ হয়ে গেল সংরক্ষণের মূল কেন্দ্রবিন্দু। আর এই বদলটা স্থানীয় মানুষের জীবনযাত্রায় এক বিরাট ধাক্কা দিয়েছিল। শুধু একটা সংখ্যা দেখুন, ২,৪০০রও বেশি। এটা হলো ঔপনিবেশিক আমলে ১৮৮১ থেকে ১৯১২ সালের মধ্যে সুন্দরবনে পুরস্কারের লোভে হত্যা করা বাঘের সংখ্যা। ভাবা যায়, একসময় বাঘ মারার জন্য সরকারিভাবে পুরস্কার দেওয়া হতো। আর ১৯৭৩ সালে এসে ছবিটা পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেল। প্রজেক্ট টাইগারের মাধ্যমে বাঘকে ক্ষতিকারক প্রাণী থেকে সোজা একটা সুরক্ষিত প্রজাতিতে পরিণত করা হলো। বলা যেতে পারে, নীতিমালায় এটা ছিল একটা আমূল পরিবর্তন। কিন্তু এই সংরক্ষণের একটা মানবিক মূল্য দিতে হয়েছে। অনেককেই তাদের ভিটে মাটি থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা মাছ ধরা বা কাঠ কাটার মতো জীবিকাকে বেআইনি বলে ঘোষণা করা হয়। ফলে মানুষ আর বন বিভাগের মধ্যে সংঘাতটা আরও গভীর হতে শুরু করে। আচ্ছা, অনেক তো মানুষের কথা হলো, চলুন এবার একটু বাঘের দিক থেকে ব্যাপারটা ভাবি। সুন্দরবনের এই যে শীর্ষ শিকারী, যার ভয়ে সবাই তটস্থ থাকে, সে নিজেও কিন্তু আজ বিপন্ন আর এক কঠিন পরিস্থিতির মধ্যে টিকে থাকার লড়াই লড়ছে। জানেন তো,
সুন্দরবনের বাঘ কিন্তু অন্য জায়গার বাঘের থেকে বেশ কিছুটা আলাদা। এখানকার নোনা জল আর ঘন জঙ্গলে টিকে থাকার জন্য তারা নিজেদেরকে অসাধারণভাবে মানিয়ে নিয়েছে। ওরা দুর্দান্ত সাঁতারও, নদী নালা পার করা ওদের কাছে কোনো ব্যাপারই না। আকারেও ওরা কিছুটা ছোট হয়, আর ওদের খাবারের তালিকায় হরিণ, শুয়োরের পাশাপাশি মাছ বা কাঁকড়াও থাকে। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এটা একটা দ্বৈত বাস্তবতা। একদিকে দেখুন, বাঘের নিজের অস্তিত্বই সংকটে, তার বাসস্থান কমে যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে, চোরা শিকার তো আছেই। আর অন্যদিকে মানুষের জন্য সে এক ভয়াবহ হুমকি। এই দুটো বাস্তবতার মধ্যেই সুন্দরবন টিকে আছে। তাহলে প্রশ্ন হল, এর সমাধান কি? এই জটিল সংঘাতের কি কোনো সমাধান আছে? মানুষ আর বাঘের জন্য একটা টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এখন ঠিক কি চেষ্টা চলছে? বর্তমানে সংঘাত কমানোর জন্য বেশ কিছু আধুনিক কৌশল নেওয়া হয়েছে। যেমন গ্রামবাসীদের নিয়েই টাইগার রেসপন্স টিম তৈরি করা হয়েছে, যারা গ্রামে বাঘ ঢুকে পড়লে তাকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠায়। নাইলনের বেড়া দিয়ে গ্রামগুলোকে সুরক্ষিত করা হচ্ছে, আর ক্যামেরা ট্র্যাপের মতো প্রযুক্তি দিয়ে বাঘের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। তবে সবচেয়ে জরুরি পদক্ষেপ হল বিকল্প জীবিকার ব্যবস্থা করা। জঙ্গলের উপর নির্ভরতা কমানো গেলেই কিন্তু মানুষ-বাঘ সংঘাত কমবে। তাই এখন নিরাপদ ঘেরাটোপে কাঁকড়া চাষ, জঙ্গল থেকে দূরে বাক্সে মধু চাষ বা ধরুন ইকোট্যুরিজমের মতো উদ্যোগে জোর দেওয়া হচ্ছে, যাতে স্থানীয় মানুষও উপকৃত হয়। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। জলবায়ু পরিবর্তনের এই যুগে, যেখানে প্রতিনিয়ত জঙ্গল কমছে আর সমুদ্রের জলস্তর বাড়ছে, সেই পৃথিবীতে দাঁড়িয়ে সুন্দরবনের মানুষ, বাঘ আর এই অবিশ্বাস্য ম্যানগ্রোভ অরণ্য, তারা সবাই কি একসাথে টিকে থাকার পথ খুঁজে পাবে? এর উত্তর হয়তো ভবিষ্যতের হাতেই তোলা রইল।